বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমি আজকে তোমাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো জারণ বিজারণ যে বিক্রিয়া। একটি জারণ বিজারণ বিক্রিয়া আমি লিখে রেখেছি। এখানে কে জারিত হয়েছে, কে বিজারিত হয়েছে, কে জারক, কে বিজারক, জারণ মান দিয়ে হিসাব করে আমরা এগুলো বের করা শিখব। তো আমরা জানি যে সাধারণত মুক্ত অবস্থায় সকল মৌল অথবা যৌগ এর জারণ মান 0 হয়। তাহলে এখানে কপার সালফেট পুরাটা একটা যৌগ, এই পুরো যৌগের জারণ মান হবে 0। জিঙ্ক মুক্ত অবস্থায় আছে, তারও জারণ মান 0। জিঙ্ক সালফেট একটা পুরা যৌগ, এ কোনো আয়ন অবস্থায় নাই, এরও জারণ মান 0। কপার মুক্ত অবস্থায় আছে, কপারের জারণ মানও 0। তাহলে আমরা ধরে নিতে পারি এগুলো সবগুলোর জারণ মান 0। আমরা এমনিতেই উপরে 0 দিয়ে বুঝাইলাম জারণ মান 0, কিন্তু এই যৌগটার পুরাটার জারণ মান 0। তাহলে আমরা ভেতরের জারণ মানটা যদি হিসাব করি, যে সালফেটের জারণ মান আমরা জানি -2, তাহলে 0 মিল করতে কপারের জারণ মান আছে +2। যেহেতু পুরো যৌগটার জারণ মান 0, তাহলে আমরা সালফেটের জারণ মান -2 হলে 0 মিল করব, 0 মিল করতে কপারের জারণ মান হচ্ছে কত? +2। জিঙ্ক 0, এখানে জিঙ্ক সালফেট, আমরা জানি সালফেটের জারণ মান হচ্ছে -2, তাহলে জিঙ্কের জারণ মান হবে +2 অথবা 2+। কপারের জারণ মান 0। এখন দেখো যে জিঙ্কের জারণ মান এদিকে ছিল 0 এবং তীর চিহ্নের ওই পাশে, অর্থাৎ উৎপাদকের ক্ষেত্রে জিঙ্কের জারণ মান +2, অর্থাৎ জিঙ্কের জারণ মান বৃদ্ধি পেয়েছে। কপার ছিল বিক্রিয়কের পাশে 2+, এবং উৎপাদকে গিয়ে কপারের জারণ মান হয়েছে 0, অর্থাৎ জারণ মান কমেছে। তাহলে আমরা জানি যার জারণ মান বৃদ্ধি পায় সে জারিত হয়, যার জারণ মান কমে যায় সে বিজারিত হয়। জিঙ্কের জারণ মান কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জিঙ্ক কি হয়েছে? জারিত হয়েছে। কপারের জারণ মান ছিল 2+, এদিকে হয়ে গেছে 0, অর্থাৎ কপারের জারণ মান কি হয়েছে? কমে গেছে, অর্থাৎ কমেছে। যার জারণ মান কমে সে হয় বিজারিত। তাহলে এখানে কপার বিজারিত হয়েছে। এখন ছাত্রছাত্রীরা যে জায়গাটায় আসল ভুল করে সেটাই আমি বলতেছি। জারণ বিজারণ সবাই বোঝে, কিন্তু সবাই এখানে যেটা ভুল করে যে কে জারক কে বিজারক, এটাতে গিয়ে সবাই হিমশিম খেয়ে যায়। অনেকেই ভুল করে আর কি, অনেকে পারে। তো আমি একটা জিনিস দেখাই তোমাদের কাছে, যেমন তোমরা কয়েকটা শব্দের সাথে পরিচিত আছে। শিক্ষক, দেখো শিক্ষকের নামের শেষে ক। তারপরে আরো একটা শব্দ দেখাই, যে ঘটক, ঘটকের নামের শেষে ক। কাদের নামের শেষে ক থাকে জানো? যে যাদের নামের শেষে ক থাকে তারা অন্য কাউকে যে কাজটা করায় সেটার উপর ভিত্তি করে তাদের নামের শেষে ক হয়। শিক্ষক, এই শিক্ষক যে নিজে শিক্ষা গ্রহণ করে তাকে কিন্তু ছাত্র বলে, শিক্ষক বলে না। শিক্ষক হলো কে? শিক্ষা দেয়, কাকে দেয়? অন্যকে। নিজে শিক্ষা গ্রহণ করে না, কাকে শিক্ষা দেয়? অন্যকে শিক্ষা দেয়। দেখো ঘটক, ঘটক কখন বলা? যখন এই ঘটকের কাজ জানো? তোমরা তো বিভিন্ন অঞ্চল থেকে দেখতেছো আমার ভিডিওটা, যে ঘটক বলা হয় সাধারণত আমাদের অঞ্চলে যে যারা একটা ছেলে এবং একটা মেয়ের বিয়ে সম্পাদন করে, বিয়ে দেয়, ম্যাচ মেকার। এই ঘটক, ঘটক যদি নিজে বিয়ে করতো তাহলে তাকে বর বলা হইতো,
কিন্তু যখন ঘটক অন্য কাউকে বিয়া দিতে সহযোগিতা করে বা অন্য কাউরে বিয়া দেয়, তখন কিন্তু তাদেরকে আমরা ঘটক বলি। নিজে যখন বিয়ে করবে তখন তাকে বর বলি। তাহলে ঘটক বলতেছি কখন? যখন ও বিয়ার কাজটাই ঘটাচ্ছে, কিন্তু কার ক্ষেত্রে? অন্য মানুষের ক্ষেত্রে, নিজের নয়, অন্য মানুষের ক্ষেত্রে। শিক্ষক শিক্ষা দিচ্ছে কাকে? অন্য মানুষকে। তাহলে অন্যকে যা মানুষ প্রদান করে, সেটাই অনুযায়ী তার নামের শেষে ক বসে। এখন দেখো, জারক নামের শেষে ক, বিচারক এরও নামের শেষে ক। তাহলে আমরা বলতে পারি যে জারককে যে অন্যকে জারিত করে, নিজে জারিত হবে তা না, অন্যকে জারিত করে। তাহলে জিং জারিত হয়েছে, আবার কপার কি নিজে বিজারিত হয়েছে। তাহলে কপার নিজে বিজারিত হয়েছে মানে কি? অন্যকে জারিত করেছে, মানে জিঙ্ককে সে জারিত করেছে। অন্যকে যে জারিত করেছে তার নাম হবে জারক, অর্থাৎ কপার এখানে জারক। বিচারককে জিঙ্ক নিজে জারিত হয়েছে, কি অন্যকে সে বিজারিত করেছে। নিজে কি হয়েছে? জারিত। তাহলে অন্যকে কি করেছে? বিজারিত করেছে। অন্যকে যেহেতু বিজারিত করেছে, সেহেতু জিঙ্ককে বলবো আমরা বিচারক। জিঙ্ক কিন্তু নিজে জারিত হলে তাকে আমরা বিচারক বলবো। কেন? যে সে নিজে জারিত হোক, নিজে কি ঘটে ঘটুক, কিন্তু অন্যের ক্ষেত্রে কি ঘটাইছে? সে অন্যকে বিজারিত করেছে। নিজে জারিত হয়েছে, কি অন্যকে বিজারিত করেছে, এই জন্য তার নাম বিচারক। আবার কপার কি করেছে? নিজে বিজারিত হয়েছে, কিন্তু অন্যকে জারিত করেছে, যার কারণে তার নামের শেষে কি ক বসেছে, জারক। নিশ্চয়ই তোমরা জারককে বিচারককে বুঝতে পেরেছ। তারপরে যদি না বোঝো আমাকে কমেন্ট করিও, আমি প্রয়োজনে আবার বোঝাবো, কোনো সমস্যা নেই। এখন দেখো, আর একটা বিক্রিয়া এখানে, কপার প্লাস জিঙ্ক সালফেট। এখানে ছিল কি কপার সালফেটের সাথে জিঙ্ক, এটা প্রতিস্থাপন ঘটছে, জিঙ্ক কপারের স্থান দখল করছে এবং কপার আলাদা হয়েছে। কিন্তু কপার আর জিঙ্ক সালফেট যদি আমরা বিক্রিয়া করি, তাহলে কপার কি জিঙ্কে প্রতিস্থাপিত করে এই জায়গায় বসতে পারবে কি পারবে না? এটা তোমাদের কাছে প্রশ্ন। এখন আমি তোমাদেরকে আর একটা গল্প বলি। মনে করো তোমার শিক্ষক, যে কোনো একজন শিক্ষক স্কুলে যে তোমাকে পড়ায়, সে তোমার থেকে সম্মানে অনেক বড়। তো যে সম্মানে বড়, তো তাকে তো সবসময় সম্মান দেবে কে? যারা সম্মানে ছোট, তারা বড়, যারা সম্মানে তাদেরকে সম্মান দেবে। তা তোমার শিক্ষক যেহেতু তোমার সেই সম্মানে বড়, তাই শিক্ষককে তুমি সবসময় সম্মান দেবে। এখন কোনো একদিন শিক্ষক তোমার বাড়িতে আসলো, তুমি একটা চেয়ারে বসে আছো। তোমার উচিত কি? যেহেতু তোমার শিক্ষক সম্মানে বড়, তা শিক্ষককে তোমার চেয়ারটা ছেড়ে দেওয়া। তুমি ওইখানে বসেছিলা, কিন্তু তোমার জায়গায় তুমি বসে না থেকে তুমি ওঠে শিক্ষককে সে জায়গায় বসতে দিলা। এখন তুমি স্কুল গেছো, স্কুলে গিয়া কি স্যার দেখো যে চেয়ারে বসে আছে, স্যারকে বলতে পারবা যে স্যার আমার বাড়িতে গেছিলেন, আমি আপনাকে চেয়ার দিয়েছিলাম, আজকে আমি আসছি, আমাকে আপনি চেয়ারটা ছেড়ে দেন? বলতে পারবা? পারবা না। কেন? যে শিক্ষক যেহেতু সম্মানে বড়, সে তিনি স্কুলেই থাক আর বাড়িতেই আসুক, তুমি কোথাও তাকে প্রতিস্থাপিত করতে পারবা না। কেন? সে সম্মানে বড়। তা দেখো, তোমাদের ধাতু অধ্যায়ের অধ্যায়ে যৌগের সক্রিয়তা সিরিজ দেওয়া আছে। তাহলে সক্রিয়তা সিরিজে জিঙ্ক হলো উপরে আর কপার হলো সক্রিয়তা সিরিজের অনেক নিচে। তো সক্রিয়তা অনুযায়ী এর সম্মান অনেক কম, সক্রিয়তা অনুযায়ী এ যেহেতু উপরে, এর সম্মান অনেক বেশি। তাই জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করতে হবে। এখানে জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করে কপারের জায়গায় বসেছে এবং কপার আলাদা হয়ে গেছে। কিন্তু কপার যেহেতু সম্মানের দিক থেকে ছোট, অর্থাৎ সক্রিয়তা সিরিজের নিচে, তাই কপার কখনোই জিঙ্ককে প্রতিস্থাপিত করতে পারবে না বা তুলে দিয়ে তার জায়গায় বসতে পারবে না, যেরকম তুমি তোমার টিচারকে তুলে দিয়ে বসতে পারবে না। কেন? জিঙ্ক হলো সক্রিয়তা সিরিজের উপরে, অর্থাৎ জিঙ্কের সম্মান কি বেশি, অর্থাৎ এই বিক্রিয়াটি কখনোই হবে না। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে।